সত্যি কথা বলতে এনারা যে শুধু জঙ্গলে গিয়ে মাছ কাঁকড়া ধরে তা না, এনাদের এখানে যা অভাব, এখন তো নয় প্রতি বাড়িতে গ্যাস হয়তো আছে, কিন্তু একটা সময় এইখানকার অবস্থা এরকমই ছিল যে একটা বাড়িতেও গ্যাস ছিল না। তাদেরকে কিন্তু এই কাঠ জ্বালিয়ে রান্না বান্না করতে হতো। তো তাদের এতটা ক্ষমতা ছিল না যে তারা সেই কাঠটাকে কিনে এনে কিংবা গ্রামের কাঠ কেটে তারা রান্না করবে। গ্রামের যদি গাছপালা যদি কেটে যদি রান্নাও করে তাহলে কতদিন করবে। তার জন্য কিন্তু তারা বাধ্য হতেন সুন্দরবন জঙ্গলে গিয়ে শুকনো শুকনো যে সমস্ত কাঠগুলো রয়েছে সেই সমস্ত কাঠগুলোকে তারা নিয়ে আসতো। এক প্রকার এটা চুরি করে হয়, না বলে করা মানে চুরি করা, আর জঙ্গলের যেহেতু একটা জিনিস আনা সেটা অবশ্যই চুরি করা হয়, কিন্তু এনারা করতেন সেটা বাধ্য হয়ে। তাই তারা ঠিক মতন দুবেলা দুমুঠো খেতে পারতেন না। গ্রামে সেইভাবে ওনারা কাঠ পেতেন না, আর ওনারা যখন খেতেই পারছেন না ওনারা কাঠটাকে কিনবেনই বা কি দিয়ে। তার জন্য কিন্তু ওনারা বাধ্য হয়েছেন এই সুন্দরবন জঙ্গলে মাঝে মাঝেই গিয়ে কাঠ নিয়ে আসে। তবে এখন আর এগুলো হয় না, এখন জঙ্গল থেকে ফরেস্টের ডিপার্টমেন্ট থেকে অনেক রকম এনাদেরকে হেল্প করে। এছাড়াও এখন ম্যাক্সিমাম বাড়িতে গ্যাস হয়ে গেছে, তাই এখন ওনাদের আর এগুলোর প্রয়োজন হয় না। তো এরকমই একবার ওনারা কাঠ কাঠ সুন্দরবন জঙ্গলে গিয়েছিলেন 5 জন। আর বেশি বলে একটা জঙ্গল রয়েছে সেইখানে। আজ থেকে এই ঘটনাটা প্রায় 20 বছর আগেকার ঘটনা। তো ওনারা সেখানে গিয়ে গাছের উপরে টোম করেছিলেন, তাহলে সেখানে থাকতেন এবং সারাদিন কাঠ ফাট কেটে একটা জায়গায় জড়ো করতেন। অনেক কাঠ জড়ো হওয়ার পরে ওনাদের পরিকল্পনা ছিল একটা বড় নৌকা নিয়ে আসবে, নিয়ে এসে সেই কাঠগুলোকে আবার তারা গ্রামে নিয়ে আসবে। ওনারা যে গাছে টোম করেছিলেন, রাত্রেবেলায় সেই গাছে কিন্তু বাঘ উঠেছে। বাঘ উঠে 4 জনকেই কিন্তু মেরে দিয়েছে। পরে 4 জনকে মারার পরে তাদেরকে কিন্তু ওই টোঙের উপর থেকে নিচে ফেলেছে এবং বাঘও গাছ বেয়ে নিচে নেমে গেছে। একমাত্র উনি কিন্তু সেই ঘটনায় বেঁচে ছিলেন। সৌভাগ্যের পরিণতি হতে পারে কিংবা মা বনদেবীর আশীর্বাদ হতে পারে, যা হোক কিছু তো একটা আছে। নাহলে একই টোঙে 5 জন থাকা সত্ত্বেও 4 জনকে মেরে দিয়ে এলো, একজন কেন কিভাবে বেঁচে গেল? অলৌকিক কিছু একটা ঘটনা ঘটে গেছে, যার জন্যই উনি আজকে বেঁচে আছে। আপনি যে গাছে উঠে তাড়াতাড়ি ছুটে যে বাঁচবেন, তাও কিন্তু রেহাই দেয় না। ও বিড়ালের মতন, বিড়াল দিকে যেন কলা গাছে ওঠে, হ্যাঁ, মাথায় উঠে বুঝে থাকে। এখন এই 5 জন লোক চলে গেলাম, আচ্ছা, লোক নিয়ে চাইল ডাল নিয়ে গাছে টম করেছে। রাতের বেলায় গাছে থাকে, জঙ্গলের ভেতরে, জঙ্গলের ভিতরে। আচ্ছা, বেশ একটা বড় গাছ দিকে ওখানে পাড়াং তাড়াং করেছি। সারাদিন কাটকো ভাই, বেশ 8 দিন 9 দিন পর্যন্ত কাটকো পাবো 5 জন। উপরিয়ে টাললে টাললে বেশ করবো করে, তারপরে বড় লোক নিয়ে আসবো করে হাঁটা করবো। আচ্ছা, যে এখন রাত্রি আর আপনার সঙ্গে যে কথাগুলো যা বলছি আমি মন খুলেই বলছি, কোনো দ্বিধাবোধ না করে যে আপনি আমার ভাইয়ের মতন তাই বলছি। এখন এই কিছু বাংলা ফাংলা নিয়ে মাল নিয়ে যে সারাদিন কষ্ট পরিশ্রম হয়, রাত্রি ওখানে সবাই আছে একে তালে, আমি না খেলেও তাদের সঙ্গে অল্প খেলেও খেতে হয়। আমি সারাদিন কাজ করে গাছে উঠে রান্না বাড়া, ওই টোমের ওইটা রান্না হয়, ওই টিন কেটে মেঝে করা দিয়েছে ওখানে জ্বালানি, ওই খাইয়ে দিয়ে ওই যে সারাদিন কাজ করলাম। আর এইবার সন্ধ্যেবেলা ওই টোমে উঠে যে আবারও খাও দাও যা করো শুয়ে। এখন ওই নেশা করেছে, নেশা করি তো খাই সবাই ওরা রাখতে গেলেন। ওই বাঘ ও কখন ওই দেখে আমাদের দিকে, সকালবেলায় আমি উঠে বলতে যাই এই যে বাঘের ঘর, ওদিনকে ও কিন্তু লাইন করতে পারে। আচ্ছা, বাঘের তার ও এই যে থাকদিন ওরা মাইসে হয়তো ঘুরে তুলে গিয়েছে, ওরা যায় বনে, তারা বলছে 4 জন। আর তা নিয়ে যাক, আমি বলছি এই বাঘটা কিন্তু খুব এর ভাব খারাপ, এ বলো আমাদের দিকে গেছে, এ কোনো আক্রমণ করতে পারে। বলছে তোমার মাথা খারাপ হয়ে যায়, তোমার না সাহস করে শুনেছি, তুমি এই কথা বুঝছো তো? কিন্তু ভালো কথাটা আমি বললাম, ভালো কথাটা আমার নিলেন। তারপর দিনকে কাট টাট কেটে আলাম। এখন ওই মালটা শুকনো শুকনো মালেও যদি হাঁটে আপনি ছাপ পাবেন না। মাল বলতে? মাল বলতে মানে জঙ্গলের ভেতরটা। আচ্ছা, জঙ্গলের ভেতরটা শুকনো, আচ্ছা, ওখান তো হেঁটে গেছে, কোনো ছাপ পাইনি আমরা। ওরা বলে ধুস এখানে বাবু হুমজুকাল কিরকম এই হলো, এসে চলে গেছে। জানি না, দেখ এই জায়গায় বাঘ আছে, এই আমরা শুকনো জায়গায় পর পাচ্ছি না। ওরা আমার কথাটা খুব একটা গুরুত্ব দিচ্ছে না। এখন সারাদিন কাট টাট করলাম, ও ঠিক আমাদের পজিশন পাইনি, জঙ্গলের ভেতরে পজিশনটা পাইনি। আমরা হিংস্রের মতন কাট টাট কাটি, যার মতন সারাদিন ওরা তো মাল তাল খাইয়ে খুব একেবারে বনে মানে হিংস্রের মতন ওই কাজকর্ম হয়। বাঘ তাতে খুব একটা সাহস পায়। আচ্ছা, এখন তার পরের দিন
ওই রাত্রি সব খেয়ে দিয়ে সবাই শুয়েছে। আচ্ছা, এখন ওই বাঘ গাছ বেয়ে টমে উঠেছে, তুমি উঠে গেছো টমে উঠে গেছে রাত্রেবেলায়? রাত্রে ওই বাঘ টমে উঠে গেছে। আমরা উঠি যখন এরকম এই সিঁড়ি মতন করে হুম। দড়ি বেঁধে বেঁধে রাখা, আচ্ছা ওর থেকে নামিয়ে দিয়ে উই বেয়ে উঠে যে গাছ বেয়ে ওঠা যায় না, আমরা গাছ বেয়ে উঠতে পারি না, ওই সিঁড়িতেই উঠি। আচ্ছা ওই সিঁড়িটা আবার রাতে তুলেছে। এখন আমি শুয়ে রয়েছি একদম ওই পাশের কানায়, হুম। এরকম পরপর 4-5 লাইন দিয়ে শোয়া রয়েছে। আমি সকালবেলা চিন্তা করছি যে আমি বেঁচে রয়েছি, আছি 5 জন, তো 4 জনের এই অবস্থা হলো, আর আমি বেঁচে রয়েছি কি অবস্থা। আমি বেঁচে থাকা মানে সে একরকম বেঁচে থাকা, জানতে পারতেছেন তো 4টে লোক বাঘে ধরলে একটা লোক কি মানে করছে, 4টে লোককে একসঙ্গে ধরেছে? মানে মারিয়ে মারিয়ে সব নিচে নেমে দিয়েছে ওই একটা বাঘই একটা বাঘে ওই টমের উপরে উঠলো? হ্যাঁ। মানে গাছ বেয়ে আপনারা তো সিঁড়িটাকে তুলে রেখেছিলেন, তুলে রাখেছে, গাছ বেয়ে টমের উপরে উঠেছে, টমের ওপরে উঠেছে, উঠে 4 জন মানুষকে মেরেছে? 4 জন মানুষকে মেরে দিয়েছে। এখন আর যেমন আপনি টের পাননি? আমি টের পাইছি, আচ্ছা, টের পেলেও আমার যেন আর সেইটা যেন মনে হচ্ছে না যে আমি কারো ডাকবো কি হাঁকার দেবো, আমি যেন মনে করছি আমি খুব হাঁক দিচ্ছি, অথচ কিচ্ছু নাই। পরে যেটা বুঝতে পারতেছি যে আমার হাঁক উঠেনি, লোক 3টে ফেলে দিয়েছে, ফেলে দিয়ে 4টে ফেলে দিয়ে ও নিচে নেমে গেছে, ওই গাছ বেয়ে নেমে গেছে। আচ্ছা আমি দেখছি গাছ বেয়ে নেমে যাচ্ছে, আর আমার তখন সত্যি এরকম অবস্থা যে ওদের তো মেরে ফেলেছে আর আমি ওদের চাইতে মরে গেছি বেশ, এরকম একটা অবস্থা আছে। চিন্তা করুন, গেছেন 5 জন, 4 জনকে যদি মারা যায় তাহলে আরেকজনের কি অবস্থা হয়। সেইটাই, 5 জন মানুষ গেছে আর 4 জনকেই বাঘে মেরে দিয়েছে, তাহলে আরেকজন মানুষের কতটা শোচনীয় অবস্থা। কতটা শোচনীয়। যদি অনেকে প্রশ্ন করবে যে যেখানে এক ক্রমে 5 জন, 4 জনকে মেরে একজন বেঁচে কি করে, হ্যাঁ সেটা তো প্রশ্ন আসতেই পারে। আমার মনে হয় এই প্রশ্নটা আসলে ওর জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, যে একজন বেঁচে থাকে কি করে, যে বেঁচে যে কি করে থাকলাম সেই মা বোন ছাড়া আমি বলতে পারবো না যে আমি কি করে বেঁচে থাকলাম। একা লোক হনে সকালবেলা উঠে কি করি, ওই টমে বসে রয়েছে, নাম তো সাহস হচ্ছে না, ভয়টা তখনই হচ্ছে যে ওদের তো এই টমে উঠে গেলে আমি জেনে আসলে মাঝে রাখবে। এই অবস্থায় যখন থাকলাম ওখানে 2 দিনই পর্যন্ত ওই টমে বসে রয়েছে একা, কিচ্ছু করতেও পারতেছি না। তারপরে এলাকার থেকে মানুষ গেল যে কি অবস্থা, ওদের বাড়ি আসার কথা, এইরকম কি ঘটনা ঘটেছে। ওরা যখন গেছে তখন আমি যেন ওই কিরকম যেন কিছু বলতেই পারছি না, কোনো ঘটনা আমি বলতে পারছি না, পাগলের মতন বসে আছি। তার মানে এই কথাগুলো আমি এত এখন বলছি, তখন আমি বলতে পারিনি। তাদের কাছে শুনলাম যে তোমার ঘটনাটা এই ছিল, তখন আমারে নামিয়েছে ওই গাছের তো নামিয়েছে, আমি নিজে বলতে পারিনি। তারা পরে যারা নামিয়ে নিয়েছে তারা বলছে তোমার ঘটনা এই বলো, এইবার বলো কি। আমি কিছু বলতে পারছি না। মানে এর ভিতরে মানুষত্ব দেহর মধ্যে আর আমার ছিল না। তখন ওই কয়েকদিন ঘুম স্বস্তি ছিল না আমার, ওই একটু শুলে ঘুমারে ওই বাঘ এসেছে, ওই বাঘ এসেছে, ওই ধরেছে, এইরকম একটা মানে বাড়ি থেকে সৃষ্টি হয়েছিল। সে একটা যেন কিরকম একটা ব্যাপার এসে গেল, মানুষ চারিদিক থেকে পাড়ার মানুষ সব ছোট ছোট নিজের স্ত্রী এই দেখো এই করতেছে ওই করতেছে, মানে আমার মানসিকতা নষ্ট হয়ে গেল। আচ্ছা কাকু, এই যে আপনারা সুন্দরবন জঙ্গলে যাচ্ছেন, প্রতিনিয়ত মাছ কাঁকড়া আপনারা ধরছেন, কখনো কাঠ কাটতে যাচ্ছেন আপনাদের চাহিদা অনুযায়ী, অভাবের জন্য। নিশ্চয়ই আপনাদের অত অভাব যদি না থাকতো তাহলে তো আপনারা চুরি করে কাটতে যেতেন না। তো এই যে আপনারা যাচ্ছেন, বাঘ প্রতিনিয়ত মানুষকে শিকার করে, যে বাঘ যখন শিকার করে ঠিক সেই রকম মুভমেন্টটা কি, এরকম কি কোনো আপনার ঘটনা জানা আছে? হ্যাঁ, জানা আছে। তাহলে যদি একটু বলেন তাহলে একটু। মোমেন্টটা হচ্ছে ওদের ঘ্রাণ শক্তি পায় না, ওদের চোখই দেখে। যেমন হরিণ দৌড় মারে মানুষের ঘ্রাণ পালি, কিন্তু বাঘ কিন্তু কারো ঘ্রাণ পায় না। ঘ্রাণ যদি পেত তো কোনো মানুষের ছাড় ছিল না। কিন্তু আমি তো শুনেছি বাঘ এই জন্য বলে বাঘের দেখা সাপের লেখা। সাপের যদি আপনার কপালে লেখা থাকে সাপে মৃত্যু, আপনার অবশ্যই সাপে আঘাতে মৃত্যু হবে। আর বাঘ ওরা দিকে ছাড়া ধরতে পারে না। আচ্ছা, ওদের কোনো ঘ্রাণ শক্তি ওরা পায় না। ঘ্রাণ যে মানুষের যদি ঘ্রাণ শক্তি ওরা পেত তো অনেক মানুষের তাড়িয়ে ধরত। ওরা চোখই যখন দেখে তখন ওই চুরি করে আক্রমণ করার জন্য খুব চেষ্টা পায়। মানে ওরা একরকম চোর বললে চলে। আপনি কাজ করছেন, আপনি কি ধরনের কাজ করছেন, জঙ্গলের ভিতরে কোন মোটিভ নিয়ে কাজ করছেন, এটা কিন্তু আগে খেয়াল করে। আচ্ছা, যে আমি আসি 4 জনই সতর্ক আছে কিনা ওরা।
কি লোকের ইচ্ছা মতন ওরা কাজ করছে, এটা আগে ওরা বুঝে নেয়। তার মানে এটা যদি বাক্যে যদি বুঝতে হয়, হয়তো দেখা যাচ্ছে বেশ কয়েক ঘন্টা ধরে সেই মানুষটাকে পর্যবেক্ষণ করে ওরা। বেশি সময় টাইম ওদের লাগে না, বেশি টাইম লাগে না? বেশি টাইম ওদের লাগে না। আচ্ছা। তার মধ্যেই ও এসে দেখবে যে এরা কাজ করছে খুব সতর্ক হিসাবে, ও কিন্তু সেখানে যেতে খুব একটা রাজি হয় না। আচ্ছা। ওরা আগে বুঝবে মানুষের ভাব বুঝে, আর কিন্তু দুটো একটা বাঘ রয়েছে ওসব কোনো ওরা শত করে না। ওরা আসবে, লোক দেখলে ঝাঁপি পড়বে, তাই যাই হবে ও নিয়ে বেরিয়ে যাবে। আচ্ছা, আমি তো শুনেছি বাঘ শিকার ছাড়া মানুষ ধরে না, মানুষ কিংবা যাই হোক শিকার করেই ধরে। ও আপনি ও কথাটাও বলেছেন, ভুল বলেননি, কিন্তু ওরা শিকার করার সময় ওরা যতটা পারবে আগিয়ে নেবে, যে আমি একে লাফে ওর ধারে যেতে পারবো কিনা। আচ্ছা। এরকম মোটিস নেয় অনেক বাঘ, আর যে কোনো খুব মারাত্মক ধরনের বাঘ আছে, তারা মানুষ ধীরে ধীরে খাইয়ে খাইয়ে মানে এমন একটা হিংস্র হয়ে গিয়েছে। আচ্ছা। মানুষকে শিকার লাগে না, বোঝাও লাগে না, ওরা যাবে। আচ্ছা। আপনি যদি পারলেন ঠেকাতে পারবেন, আর নাইলে ও নিয়ে চলে যাবে। এমনকি সময় এমন দিন রয়েছে আমরা মহলে গেছি মধু কাটতে, সেটা পাশে কাজে অফিস থেকে রেস্ট করে মধু ভাঙতে যাই। মধু ভেঙে আমরা বিকাল টাইমে এসে এমন একটা পরিষ্কার জায়গা রয়েছে, সেখানে দাঁড়িয়ে আমরা 9 জন লোক গিয়েছি, 8 জন জঙ্গল করি আর একজন নিয়ে লেগে থাকে। ওই 8 জন দাঁড়িয়ে কথা বলছে, আর একটা লোক আসছে ওরা পাশ কাটে, তাদের সঙ্গে বলছে যে আমরা তো কালকে এলাম, তোরা আজকে আসছে, যে এরকম কথা হচ্ছে, ভালোভাবে কথা আছে। এর মধ্যে পিছন দিক থেকে একটা গ্রাম ঘুরলো বাতাস ওঠে, ওরা সাঁ সাঁ করে একটা বাতাসের শব্দ শুনলাম, শুনে আমাদের ভেতর দিয়ে চলে গেছে। ভেতর দিয়ে চলে গেছে, অথচ আমাদের সাইডে একজন লোক। আমরা এরকম সামনে চেয়ে দেখি বাঘ ছুটে যাচ্ছে। বুঝলাম না ঠিক ঘটনাটা, আরেকটু বলুন। বাঘ আমরা এসে দাঁড়িয়ে রয়েছে সেখানে, খুব সেটা হচ্ছে শোষণ গাজে খালি, শোষণ গাজে খালি, সে খুব নাম ডাকে জায়গা। সেখানে খুব লোক ধরে, আমরা ওখানে মধু কাটতে উঠেছি, যে চল না দেখে আমরা যাই মান নাম করে। সেখানে আবার বেশ ভালো মধু বসে। আমরা মধু কেটে আসে একটা ওই কানায় পরিষ্কার জায়গা আছে। এখন আমাদের লোক, আমরা অফিস তো 5 সালে সব একদিন ছেড়ে পারে না, আমরা তো একদিন আগে আইছি, আসি ওই জায়গাটা ছাটা করছি, মানে মধু কাটছি। আর ওরা আর একটা লোক আসছে আমাদের সঙ্গে দেখা যাচ্ছে, কি তোমাদের কিরাম পাচ্ছ? আমি না খোয়াটা তোরা আজকে আসে, তোরা কালকে লোক ছাড়িনি, এরকম কথা হচ্ছে। এর মধ্যে পিছন দিকতে আমরা যে দিকতে মধু ভাঙতে ভাঙতে আইছি, তাহলে চিন্তা করুন ওদের কখন আমাদের পিছনে লেগেছে আমরা বলতে পারি। আর ও চালাকি, আপনি যদি ওই হাঁটেন, আপনি কখন পা ফেলতেছেন, ও সেই আপনার পা তালে তালে পা ফেলবে। আচ্ছা। যে না, ও যে একটা শব্দ হবে, কিন্তু বনে চলার অনেক নিয়ম আছে, তাই নিয়ম করেও মানুষ অনেক বাঁচছে না। যদি বলেন আমি এই 8 বছর 9 বছর থেকে বন করতে শিখেছি, বন করে সেখান থেকে অভিজ্ঞতা ঠিক কিছুটা হয়েছে, হয়েও রক্ষা করা যায় না। আমি বলে চলবেন, এটা নিয়ম, চলতে 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 ঠুক করে দাঁড়া যাবে। যদি আপনার পিছনে বাঘ আসে, আপনি বুঝতে পারবেন, তার মানে আপনি থমকে যেই যাবেন, ওর 1 পা বেশি হলেও পড়বে। আচ্ছা, তাহলে জঙ্গলে চলার অনেকগুলো টেকনিক রয়েছে। হ্যাঁ, যে ঠিক একটা পিছনে আমার শব্দ হয়েছে, তখন বুঝবেন যে তখন একটু সতর্ক হবেন না, আমার পিছনে কি আসছে। আচ্ছা। এগুলো অনেকে হয়তো বোঝে না, করেও না, আর জেনেও বিপদ আসে, যে এলাও করে না। আচ্ছা, যাই হোক, ওই শোষো করে একটা হাওয়া না আচ্ছা, এসে এবারে ওখান থেকে আমরা আইসি, কিন্তু শূন্য মাল, কোনো পিছনে শব্দ পাইনি। আচ্ছা। আইসে দাঁড়িয়ে কথা বলতেছি, বলতে বলতে পিছন থেকে যেরকম একটা ঘুরলো বাতাস মতন ওঠে, ঘূর্ণিঝড় টাইপের। হ্যাঁ, এই রোদের তাপে যেমন একটা বাতাস এরকম গুলিয়ে গুলিয়ে যায় না, একটা শাঁ শাঁ শব্দ হয়, ওইরকম একটা শব্দ আছে। আমরা দাঁড়িয়ে কথা বলতে, ও ছুটে আইসিল, আইসে আমাদের ভেতর দিয়ে আবার চলে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা। সাইডে আমাদের লোক নেই, মানে ওই দাঁড়ায়নি, ওই ভাই মুখী করে চলে গেছে, মানে যে বেগে এসেছে মুখে নিয়ে ওই ভাই চলে ওইভাবে বেরিয়ে গেছে। আমরা সেই দেখি লোক মুখী করে নিয়ে চলে যাচ্ছে, এই হাইরা করে মেরে দিয়ে চলে গেল। আমরা তো ছুটি যাবো না দিবাই, দিবাই আমাদের ওর আক্রমণ হলে খুব একটা যারা ভালো থাকে তারা ছাড়ে না, কিন্তু যতটা পারে চেষ্টা করে রাস্তা ফিরিয়ে আনার জন্য। আমরা ছুটে রাস ফিরিয়ে নিলাম, মারা গেছে। কিন্তু সে বাঘটা কিরকম দুর্ধর্ষ বাঘ, বিরাট দুর্ধর্ষ বাঘ। মানে বাঘ এসে তো শিকার করে, কিন্তু শিকারের কোনো নেই, মানে আসলো, মানে দৌড়িয়ে আসছে, আসার পথে একজনকে ধরে নিয়ে চলে গেল, হাজারা করলাম। অথচ হেসর হলি যাবে, আমরা যখন ঝাঁপি পড়েছে ছেড়ে দিয়ে চলে যাবে, ওদেরও তো প্রাণের ভয় আছে। হ্যাঁ, তাহলে কিরকম চিন্তা করুন যে আমার আঘাত করবে, তাহলে ওরা কতটা বোঝে।
আঘাত করার জন্য আমার সময় না পায়, ওইভাবে নিয়ে চলে গেল। বুঝেছো? তাহলে এরকম ধরনের বাঘ, এরকম ধরনের ঘটনা, বহু লোক এই জীবনে বেঁচে আছে, তা সেসব কাহিনী দেখলে কোনো মানুষ হয়তো বন জঙ্গল করে খেতে সাহস পায়, তবু আমাদের যেতে হবে, না গেলে উপায় নেই। বিষয় সম্পত্তি তো নেই যে তাই বাবার আছে খাবো, এই বন জঙ্গল করে খাচ্ছি, ভালোটাও খাচ্ছি, মন্দটাও খাচ্ছি, কখনো না খেয়েও দিন যায়। এই না খাবার কথাটা যখনই মনে আসে তখন এই বাঘের ভয় থাকে। যে পেটে যখনই খিদে লাগে হ্যাঁ, তখন আর তখন আর বাঘের বাঘের ভয় ভয় থাকে থাকে না। ওই বাঘ ধরলো, কোনো মানুষকে ধরলো সামনাসামনি, তখন একটু কানলাম, বললাম যে আর যাবো না জঙ্গলে। এই ঘটনা, এই দুদিন পর যাবো না তো কি খাবো, সেইটাই। চলছে এই পর্যন্ত চলতে এইভাবে আসতেছি। দেখা যাচ্ছে তখন তো কোনো এই জাল দেওয়া কিছু ছিল না, তখন এলাকায় উঠে মানুষ ধরতে, তবে আমাদের কিরাম গরু ছাগলের মতন তাড়া ছিল বাঘ। বাঘ। তাহলে সেখান তো আমরা একটু হিংস্র মতন হয়ে আছি ওর সঙ্গে, আচ্ছা, এই মানে জন্যই হয়তো বলা যেতে পারে একটা বাঘে মানুষে এখানে একটা খেলা চলতো, খেলা সত্যি তাই মানে গ্রামের দিকে। গ্রামের দিকে এখন গ্রামের দিকে সেরকমটা খুব একটা হয় না, হয় না, তবে জঙ্গলে গেলে সেই খেলাটা খেলা খেলতে হয় আপনাদেরকে, খেলতে বাঘে মানুষে। তাহলে বন্ধুরা আপনারা শুনলেন যে কতটা দুর্ধর্ষ বাঘ, মানে যে গতিতে ও দৌড়িয়ে আসছে, একটু না দাঁড়িয়ে মানুষ মুখে নিয়ে আবার কিন্তু সেই গতিতেই কিন্তু বেরিয়ে গেছে। তাহলে বন্ধুরা এই সমস্ত ঘটনা আমরা শুনতে পাই না সচরাচর। যাদের অনেক দিনের অভিজ্ঞতা রয়েছে, বহু সুন্দরবন জঙ্গল করে এসেছেন, একমাত্র সেই সমস্ত মানুষের কাছেই কিন্তু আমরা এই ধরনের ঘটনাগুলো পাই। তো বন্ধুরা ভিডিওটাকে আমরা আর বেশি বড় করব না, ভিডিওটাকে আমরা এখানেই শেষ করতে চলেছি। ভিডিওটা দেখে যদি আপনার ভালো লেগে থাকে একটি লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।